নমস্কার, গল্প সাথী অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে শান্তিরাম। তাহলে শুরু করি। সন্ধ্যার কিছু আগে একখানা ট্রেন ছাড়ে, রাত 9:30 আন্দাজ সেখানা দেশের স্টেশনে পৌঁছয়। শান্তিরাম ওই ট্রেনেই বাড়ি যাওয়া ঠিক করল। কলে জল আসছে, ঝরঝর শব্দে চৌবাচ্চায় পড়ছে। চৌবাচ্চাটা মাঝারি, ক্রমশ চৌবাচ্চাটা ভরে গেল। ভাদ্র মাসের পচা গুমোট স্নান করে নেওয়াটাই ভালো। কাপড় ভেজাবার দরকার নেই, গামছা পরে শান্তিরাম অনেকক্ষণ ধরে স্নান করল। এখনো ঝাড়ুদার আসেনি। এবেলা ওবেলার উচ্ছিষ্ট ভাত, শাকের চিবানো ডাঁটা, মাছের কাঁটা ঝাঁঝরি ড্রেনের মুখে পড়ে জলের স্রোত আটকে গেছে। দেখলে কেমন যেন গা বমি বমি করে উঠছে। কি নোংরা, কি নোংরা! আস্তাকুড়ের মধ্যে আজ 7টা মাস বাস করেও পয়সা হলো কই? সেসব সহ্য করতে পারত যদি হোটেলটা থেকে কিছু পয়সা আসতো। ভূপেনবাবু আপিস থেকে এসে ফেরার পর রান্নাঘরের পাশের ছোট্ট ঘরের চাবি খুলল। ঘরটার সামনে চালের বস্তা, ডালের বস্তা, বেগুন পটলের ধামা, শুকনো বিলেতি কুমড়া, আধনাগরি আখের গুড়, একটা ছোট্ট 250 টিনের অর্ধেক ভর্তি সর্ষের তেল। বাজে হোটেলের মতো জাতা তেল এখানে ব্যবহার করা হয় না। রামগোপাল বিলের মোহন মার্কা খাঁটি সর্ষের তেল ব্যবহার হয়, কিন্তু এতেও হোটেল চলে না। ভূপেনবাবু কলতলায় হাত পা ধুতে আসলো। কাঁধে গামছা, পায়ে খড়ম। চটির দাম বেশি। বেচারি 25টি টাকা মাইনে পায়। ট্রাম কোম্পানির আপিসে কাজ করে। ঘরের ভাড়া দেয় 4.5 টাকা। পাইস হোটেল এটা। তবুও ভূপেনবাবুর সঙ্গে মাসিক বন্দোবস্ত আছে, ঘর ভাড়া বাদে 11 টাকা। ভূপেনবাবু বলল, শান্তিরাম বাবু, আপনি নাকি আজ চললেন? না গিয়ে আর কি করি বলুন? এতদিন তো বেছে দেখলাম, কিছুই যখন হলো না তখন আর থেকে লাভ কি? খাবই বা কি? কেন, আপনাকে এরা রাখবে না? আমার পোষাবে না। আমি ছিলাম হোটেলের মালিক, আর এখন ওরা আমাকে দেবে 7 টাকা মাইনে, আর খোরাকিতে খাটতে হবে। আর ওই যে নিধিরাম বাবু, ওহ, এমন মানুষ! বললাম আর 25টি টাকা বাড়িয়ে দাও। দেনার দায়ে না হয় হোটেল বিক্রিই হচ্ছে, তা বলে আমার ফাঁকি দিয়ে তোমাদের ভালো হবে? হোক, ভগবান মাথার ওপর আছেন, তিনিই দেখবেন। কারেই না হয় পড়েছি মশাই, চিরকাল এমন কি থাকবে? না না, চিরকাল এরকম থাকবে না। তাও বলে দিচ্ছি। বাড়িতে এখন থাকবেন? দেখি কি হয়। পয়সা যা পেলাম হোটেল বিক্রি করে, তা গেল পাওনাদারের দেনার পেছনে। মিথ্যে বলবো কেন ভূপেনবাবু? আপনি আমার ছোট ভাইয়ের মতো। 7টি টাকা আর রেল ভাড়া, এই নিয়ে দেশে যাচ্ছি। তাতে আর কদিন চলবে সেখানে? হঠাৎ শান্তিরামের মনে পড়ে গেল ধারে হোটেলের জন্য কড়া আর বালতি কিনেছিল আমার স্ট্রিটের গিরীন্দ্র কুণ্ডুর দোকান থেকে। হোটেল বিক্রি হচ্ছে দেখে শুনে তারা আজ কয়দিন জোর তাগাদা দিচ্ছে। খেতে দেয় না, ঘুমোতে দেয় না। তাদের সরকারকে আজ সন্ধ্যের সময় আসতে বলা হয়েছে। আসলেই 4 টাকা কয়খানা তাদের দেনা শোধ করতে হবে। তবে বাড়ি যাবে কি শুধু হাতে? পুঁজি তো ওই 7টা টাকাই। কাজের কথা তারা আসার আগেই বেরিয়ে পড়তে হবে। শিয়ালদা স্টেশনে গিয়ে গাড়ির জন্য বসে থাকা ভালো। 1.5 ঘন্টা হোটেলের অপেক্ষা করার দণ্ডস্বরূপ 4 টাকা কয়খানা দিতে সে রাজি। নিজের ঘরটিতে ঢুকে সে একখানা ময়লা কাপড় পেতে 2-3 খানা আধ ময়লা কাপড় ও জামা, কাঁসার গেলাসটা, পুরনো একজোড়া জুতো, একজোড়া খড়ম, পাটি একখানা, পুটুলি বেঁধে নিল। না, এখানে কোনো জিনিস ফেলে গিয়ে লাভ নেই। বাড়িতে নিয়ে গেলে গৃহস্থ সংসারে কত কাজে লাগতে পারে।
ছোট্ট টিনের সুটকেসটার মধ্যে ধোপার বাড়ি থেকে সদ্য আসা দুখানা ধুতি এবং একটা ছিটের কাপড়ের পাঞ্জাবি পুড়ে নিজের গায়ের ময়লা শার্টটা পরছে। রেলে যাবার সময় ফর্সা জামা গায়ে দিয়ে কী লাভ, বিশেষত নিজের বাড়িতেই যখন যাচ্ছে, কুটুম্ব বাড়িতে তো আর নয়। এমন সময় বাইরে থেকে কে যেন ডাকলো, শান্তিরামবাবু আছেন নাকি? কে? সেদিনকার সেই 8 টিন সর্ষের তেলের দামটা পাও না, কাল আসতে বলেছিলেন, কাল দুবার এসে দেখা পেলাম না আপনার। ও, তা কত বাকি? 1 টাকা 9.5 আনা। শান্তিরামের একবার ইচ্ছে হলো, বলে কাল এসো সকালবেলা, কিন্তু ভূপেনবাবু পাশের ঘরেই রয়েছে। ভূপেনবাবু জানে আজই হোটেল বিক্রি করা হয়ে গিয়েছে, শান্তিরাম আজই সন্ধ্যের গাড়িতে দেশে চলে যাবে, আর এখন ফিরবে না। এ অবস্থায় পাওনাদারকে কি বলে মিথ্যে বলা যায়? অগত্যা দিতে হলো। 7 টাকার ভিতর থেকে বেরিয়ে গেল আরও 1 টাকা 9.5 আনা। এ বেড়া আগুনের জাল থেকে বাইরে বেরোতে পারলে সে বাঁচে, আবার কোন দিক থেকে কে এসে পড়বে কে জানে। চললেন তাহলে? হে হে হে, আসি, নমস্কার। কিছু মনে করবেন না, বাড়ি গিয়ে চিঠি দেবেন কীরকম আছেন, কেমন তো? হ্যাঁ হ্যাঁ, দেব বই কি, দেব না? উত্তর দেয় শান্তিরাম। বেশ লোক ভূপেনবাবু। ডান হাতে টিনের বিবর্ণ সুটকেসটা, বাম বগলে পুঁটলি আর ছাতা নিয়ে শান্তিরাম হোটেল থেকে বাইরে বেরোবার জন্য হাঁটতে হাঁটতে শিয়ালদার মোড়ে এসে পৌঁছলো। নাশপাতি, নাশপাতি ছেলেদের জন্য কিছু কিনে নেওয়া যাক। 2 পয়সা জোড়া, ডাকাত নাকি রে বাবা? 2 পয়সা জোড়া নাশপাতি কে কবে শুনেছে? দিব্যি আপেলগুলো দেখতে, কত দর? 4 পয়সা জোড়া কেন? পয়সা পয়সা না? ফলওয়ালা চটিয়ে বলল, বাবু কোন জামানামে আপেল পয়সা পয়সা বিকা? অনেক দরদস্তুর করে শান্তিরাম ছোট ছোট নাশপাতি 2 পয়সায় জোড়া দরে 6টা কিনল। 4 পয়সায় 1 জোড়া আপেলও কিনল। পরিমল নস্য নেবে কিছু, দেশে ভালো নস্য পাওয়া যায় না। ফলওয়ালাকে পয়সা বার করে দিচ্ছে এমন সময় পেছন থেকে কে যেন ডাকলো, এই যে শান্তিরাম দা, এ কি যাচ্ছ কোথায়, বাড়ি নাকি? শান্তিরাম পেছন ফিরে চেয়ে দেখে তাদের দেশের, মানে ঠিক দেশের নয়, সরোজ মুখুজ্জে। সরোজ এখানে কোনো একটা মেসে থাকে, সপ্তাহে সপ্তাহে দেশে যায়, চাকরি করে মার্চেন্ট অফিসে, 80-90 টাকা মাইনে পায়। আর ভাই বাড়ি চললাম, সব উঠিয়ে দিয়েই চললাম, বলে শান্তিরাম। কেন, তোমার সেই হোটেল? চালাতে পারলাম কই, চলতো ভালো, 5 ভূতে খেয়ে আর বাকি ফেলে ফেলে মারিয়ে দিলে গো। একটা ব্যাটার কাছে 8-10 টাকা বাকি, খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে, উপর হাত করার নামটি নেই। তাগাদা করতে গেলেই আজ দেব কাল দেব। এদিকে আমার পাওনাদারেরা বাড়িওয়ালা, কয়লাওয়ালা, মুদি আমায় ছিঁড়ে খাচ্ছে। জোচ্চোরের জায়গায় কলকাতা, এখানে কি ভদ্রলোক আছে? কি শান্তিরাম দা, দেশে কতদিন যাওনি বলো তো? দেশের অবস্থা জানো? বাড়ি তো যাচ্ছ, বন্যায় সব ডুবে গিয়েছে। রসময়পুর থেকে নৌকায় চড়বে আর একেবারে তোমাদের গাঁয়ের বটতলায় গিয়ে উঠবে, কলুবাড়ির কাছে। চাল নেই, ধান নেই, সব ডুবেছে জলে। জিনিসপত্রের দাম চড়া, লোকজনের ভয়ানক কষ্ট, কত বাড়ি ঘর পড়ে গিয়েছে। আর এই দুদিনে তুমি যাচ্ছ দেশে? এখন যেও না আমি বলি। না গিয়ে কি করি ভায়া, বলে শান্তিরাম। এখানে থেকে পয়সা উপায়ের চেষ্টা করো, এখানে নানা পথ আছে। দেশে কিচ্ছু নেই গো, এক ভিক্ষে ছাড়া, তাই বা দেবে কে? এখানে থেকে বাড়িতে পয়সা পাঠাও, তাদের উপকার হবে। শুধু হাতে বাড়ি গিয়ে কি করবে? যাই হোক, আচ্ছা আমি আসি শান্তিরাম দা, আসি গো। বন্যার খবর শান্তিরাম কিচ্ছু জানে না। বাড়ির চিঠি পায়নি আজ 15-20 দিন হয়ে গেল। চিঠি না পাওয়ার কারণ সে জানে, 3 পয়সা দাম একখানা পোস্টকার্ডের। পাড়াগাঁয়ের লোক নিতান্ত দরকারি খবর দেবার না থাকলে চিঠি বড় একটা দেয় না, বিশেষত তার সংসারের যা অবস্থা।
3টি পয়সা মানে 3টি মোহর। ট্রেন ছাড়ল, বেলা একদম পড়ে এসছে। স্টেশনে সিগন্যালের লাল সবুজ আলো জ্বলছে। গাড়িতে লোক বেশি নেই। শান্তিরাম এক কোণে বসে জানলার বাইরে চেয়ে চেয়ে মাঝে মাঝে বিড়ি টানতে টানতে ভাবতে ভাবতে চলল। শরৎ যা বলল তাতে বাড়ি যাবার উৎসাহ তার কমেই গিয়েছে। সত্য বটে, সে 9-10 মাস বাড়ি যায়নি। সে অঘ্রাণ মাসে বাড়ি থেকে বাইর হয়েছিল স্ত্রীর শেষ সম্বল বালা দুখানা বিক্রয় করে। 200 টাকা হাতে নিয়ে ব্যবসা করতে এসেছিল কলকাতায়। 200 টাকার মধ্যে বাড়ি নিয়ে ফিরছে 5 টাকা 6.5 আনা। অবশ্য মাস কিছু কিছু খরচ পাঠিয়েছিল বাড়িতে, কিন্তু গত আষাঢ় মাসের শেষ থেকে আর কিছুই দিতে পারেনি। দেশে থাকতে পয়সা উপার্জনের কোনো পথ সে বাকি রাখেনি। লেখাপড়া তেমন জানে না বলে চাকরি জোটেনি। নাই বা জুটল চাকরি। ব্যবসা করে বড়লোক হওয়া যায়, চাকরিতে নয়। গুড়ের ব্যবসা, কাঠ চালানির ব্যবসা, তরকারি চালানির ব্যবসা, এমনকি মাছ চালানির ব্যবসা পর্যন্ত কিছুতেই কিছু হলো না। তাই স্ত্রীর বালাজোড়া নিয়ে কলকাতায় এসেছিল কোনো একটা ব্যবসা করতে। অনেকে পরামর্শ দিয়েছিল হোটেল খুলতে। খারাপ কিন্তু চলেনি। 2 বেলা লোকজন খাচ্ছিল ভালোই। কিসে কি হলো ভগবান জানে। খরচে আয়ে আর কিছুতেই কোলানো গেল না। বাড়ি ভাড়া বাকি পড়ে গেল 3 মাসের। বাড়িওয়ালা শাসালো জিনিসপত্র আটকিয়ে ভাড়া আদায় করবে। মুদির দেনা, কয়লাওয়ালার দেনা, তরকারিওয়ালার দেনা, মাছওয়ালার দেনা, দুধওয়ালার দেনা, ঠাকুরের মাইনে, ঝি চাকরের মাইনে, সব সব বাকি। হোটেল চলবে কি করে? সর্বশান্ত হতে হলো। সত্যই সর্বশান্ত। এতটুকু সোনার গুঁড়ো নেই ঘরে। এই কটি টাকা মাত্র সম্বল। বাড়িতে পা দিলেই চৌকিদারি ট্যাক্সির তাগাদা। সেখানেও মুদির দেনা, গোয়ালার দেনা। তার ওপর দেশের অবস্থা যেরকম শোনা গেল, সব কিছু ডুবে গিয়েছে। জিনিসপত্রের দাম চড়া, ধার মেলা দুষ্কর হয়ে উঠবে এ বাজারে। স্ত্রীপুত্র হয়তো বা উপবাসে দিন কাটাচ্ছে। নীরদা কত আশা করে আছে পুজোর সময়। আর 17 বাকি পুজোর। স্বামী কলকাতা থেকে সকলের জন্য নতুন কাপড় এবং টাকা কড়ি নিয়ে বাড়ি ফিরবে। নীরদাকে একদিনের জন্য খুশি করতে পারেনি সে। বিয়ে করে অভাব আর অভাব, এই অভাব আর ঘুচল না। অদৃষ্ট। তার অদৃষ্ট না নীরদার অদৃষ্ট? মনে তো হয় দুজনেরই। দেশের স্টেশনে নেবে সহযাত্রীদের মুখে শুনল পায়ে হেঁটে গ্রামে পৌঁছনো যাবে না। মাতুগঞ্জের কাছে বড় বিল ভেসে রাস্তার ওপর 1 কোমর জল। এত রাতে নৌকাই বা পায় কোথায়? চিলমারির নবীন কলু তার মুদির দোকানের জন্য কলকাতার মাল কিনতে গিয়েছিল। সে 3 ক্রোশ দেশলাই ও 2-3টি মিছরির কুঁদো নিয়ে বড় বিপন্ন হয়ে পড়েছে। এই যে দাদা ঠাকুর, কলকাতা থেকে এলে বুঝি? এই গাড়িতেই এলে? কই দেখিনি তো। এখন কি করে যাই বলুন তো? একটা লোকও নেই স্টেশনে। নৌকো থাকবার কথা বলা ছিল, কই কাউকে তো দেখছি নে। আপনিও তো যাবেন, ওদিকেই সব জলে জলময়। কিন্তু একজন কুলি তাদের জিনিসপত্র ঝাঁকায় করে নিতে রাজি হলো। কুলিটার মুখে শোনা গেল স্টেশন ছেড়ে যে বড় মাঠ, কিছু দূর গেলে সেই মাঠের ধারে জেলেদের নৌকো ভাড়ার জন্য মজুদ আছে। মাঠ জলে ভেসে সমুদ্রের মতন দেখাচ্ছে। শুধু বাবলা গাছ ও অন্যান্য গাছপালার খানিকটা করে জেগে আছে। শান্তিরাম অবাক হয়ে চারদিকে চেয়ে দেখতে লাগলো। বলল, হ্যাঁ নবীন, এরকম বন্যে তো আমাদের এখানে কখনো হয়নি। এ কি হয়েছে? এই যে চেনা যায় না কিছু। গায়ের মধ্যে জল ঢুকেছে নাকি? বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে গেল। সবাই ঘুমিয়ে পড়েছে। শান্তিরাম ছোট ছেলের নাম ধরে ডাকাডাকি করতে নীরদা উঠে তাড়াতাড়ি ঘরের দোর খুলে বাইরের রোয়াকে আসলো। রং ফর্সা, রোগা চেহারা। শান্তিরামের থেকে 7 বছরের ছোট, সুতরাং বয়স 32-33 মতন হবে। মাথার চুল সামনের দিকে অনেকটা উঠে গিয়েছে। মুখের লালিত্য অনেক দিন নষ্ট হয়েছে। পরনে লাল পাড় ময়লা শাড়ি,
চুল বাঁধা বা পয় পরিচ্ছন্নের মধ্যে এতটুকু পরিপাট্য নেই। অতিরিক্ত পান দোক্তা খেয়ে দাঁতগুলো একেবারে কালো। এত রাত্রিরে কোন গাড়িতে এলে? দাও, ওগুলো আমার হাতে দাও। বাবা, একখানা চিঠি না পত্তর! এত রাত্রিরে কোন গাড়িতে এলে ভেবে মরছি। সতুর আজ আবার 3 দিন জ্বর আর পেটের অসুখ। বুলুর একটা ফোড়া হয়ে কষ্ট পাচ্ছে। ভাবছি আজকালের মধ্যে একখানা পত্তর দেব। তার উপর চারদিকে জল, হাট বাজার করে এনে দেবার লোক পাচ্ছি নে। এই জল পেরিয়ে কে আমার জন্যে চিলেমারি থেকে জিনিস কিনে এনে দেবে বলো? তুমি এলে আমি বাঁচলাম। কি আতান্তরে যে পড়েছি। তোমার শরীর ভালো আছে তো? এই এতে আপেল আর নাশপাতি আছে। সতুকে বুলুকে দাও, খুকিকে দাও এই লেবেন চুষ, কলার আর কমলা লেবুর। খুকি ভালো আছে তো? চলো ঘরে চলো। দাঁড়াও একটু, আলোটা জ্বালি। ঘরে অন্ধকার, সামনেই সব শুয়ে আছে, মারিয়ে চটকে দেবে। খানিক পরে শান্তিরাম সুস্থ হয়ে বসে তামাক খায়। ছেলেমেয়েরা তাকে ঘিরে বসে কেউ আপেলের টুকরো, কেউ লেবেন চুষ খাচ্ছে। নীরদা স্বামীর জন্য ভাত চড়াতে গিয়েছে রান্নাঘরে। নীরদা নিশ্চয়ই ভাবছে সে না জানি কত টাকা নিয়ে ঘরে এসেছে। নীরদাকে কিছু বলা হবে না এখন, না বলাই ভালো। মিথ্যা আশায় রেখে লাভ কি? নীরদার মুখে আনন্দ আর উৎসাহ যেন ধরছে না। কষ্ট হয় বলতে, নীরদা যা ভাবছো তা নয়। আমার হোটেল বিক্রি করে দিয়ে চলে এলুম। সর্বশান্ত হতে হয়েছে আমাকে। তোমার সে বালা গিয়েছে, তার টাকাও গিয়েছে। 5 টাকা 6.5 আনা মাত্র আমার হাতে অবশিষ্ট আছে। এ কথা বলতে কষ্ট হয় যে নীরদাকে কোন সুখটা দিয়েছি জীবনে। নীরদা ভাত চড়িয়ে দিয়ে আবার ঘরের মধ্যে আসলো। বলল, পুজোর আগে আবার যাবে বুঝি? তা এই যাবে আবার আসবে? মিছি মিছি পয়সা খরচ। একেবারে আর 2 দিন দেরি করে পুজো পর্যন্ত থেকে যাও। ওদের কাপড় চোপড় এনেছো নাকি? শান্তিরাম একবার ভাবলো, বলে, নীরদা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব গিয়েছে। তোমার বালা জোড়াও গিয়েছে, সব উঠিয়ে দিয়ে এলাম। হাত একেবারে খালি। পুজোর কাপড় চোপড় তো দূরের কথা, তোমাদের খেতে দেবো যে কোত্থেকে তাই ভাবছি। তবুও আজ 8 মাস পর বাড়ি এসে তার কি ভালোই না লাগছিল। কলকাতায় হোটেল খুলে থাকা সে এক অন্য ধরনের জীবন। এই কমাসে সে তা ভালো করেই বুঝেছে। কখনো যে ঘর ছাড়া হয়নি তার পক্ষে একা ওভাবে নির্বান্ধব স্থানে থাকা এ কি ভালো লাগে? এ তার নিজের বাড়ি, সকলে এখানে আপন। এখানে নীরদা আছে, সতু, বুলু, খুকি, পিসিমা, পাশের বাড়িতে দুর্গাদাস কামার, নিতাই কামার, এরা সব সব তো তার নিজের আপন। নিতাই তার ছেলেবেলার বন্ধু, লেখাপড়া শেখেনি, পৈতৃক বৃত্তি দা বাঁধানো, লাঙলের ফাল পোড়ানো অবলম্বন করেছে। তাকে সে যে কতদিন দেখেনি। নিতাই কামারের দোকান ঘরে জামরুলতলা ছায়ায় বসে তামাক খেতে খেতে নিতাই এবং কামার দোকানের সমাগত লোকজনের সঙ্গে বেগুন কুমড়োর গল্প করতে যে কি সুখ! তার তুলনায় হোটেল। কাল নিতাইয়ের সঙ্গে সকালেই দেখা করতে হবে। শান্তিরাম খেতে বসল। হ্যাঁ গো, দুর্গাপুজো পর্যন্ত থাকবে তো? হ্যাঁ। তা জামা কাপড় ওদের কলকাতা থেকে আনলে না কেন? এখানে যে দর বড় বেশি, বলে নীরদা। দর? হ্যাঁ, তা বেশি। হোটেল দেখাশোনা কে করবে? জিজ্ঞেস করে নীরদা। শান্তিরাম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, হোটেল নেই। নীরদা বিস্ময় সুরে বলে, নেই? তবে অন্য কি? কেন? এই সেদিনও তো চিঠি লিখলে হোটেলের কাজ চলছে ভালো। শান্তিরাম বলল, চলছিল তো ভালোই, তারপর কি যে কি হলো, কেবল দেনা বাঁধতে লাগলো। বিক্রি হয়ে গেল গো সব, দেনার দায়। সে বালা জোড়াটা আছে তো, এনেছো সঙ্গে করে? নীরদা এই ধরনের প্রশ্ন করে বড় বিপদে ফেলে। এই ধরনের প্রশ্ন না করে যদি বলতো, সে বালা দুখানাও ঘুচিয়ে দিয়েছ তো, তাহলে উত্তর দেওয়াটা আমার যেন অনেক সহজ হয়ে যেত, মিটে গেল। এতখানি আশা ভরা প্রশ্নের উত্তরে তাকে কি এমন বলি আমি? না,
সংসার করা এত বিপদ জানলে সে আগে বিবাহ করত না। বিবাহ সে ইচ্ছে করে করেও নি। স্বর্গীয় পিতৃদেব বেঁচে থেকে পুত্রবধূর মুখ দেখার দুর্নিবার আকাঙ্ক্ষায় ১৯ বছরের ছেলে শান্তিরামের বিয়ে দিয়ে যান ১২ বছরের নীরদার সঙ্গে। ইয়ে, বালা বালা কোথায় নীরদা? বালা বিক্রি করে তো হোটেল খুলেছিলাম। নীরদা হঠাৎ নিজের গালে চড় মারতে মারতে বলতে লাগলো, ও মা, মা গো আমার কি হবে, ও মা গো আমার কি হবে। শান্তিরাম বিরক্ত হয়ে বলল, আহ, কি ছেলে মানুষই করো, থামো। ছেলেমেয়েরা কেঁদে কোকিয়ে উঠল। শান্তিরামের ভাত আর খাওয়া হলো না। সে ভাত ফেলে উঠে নীরদার হাত ধরল। স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বেঁধে গেল। নীরদাকে শান্ত করতে শান্তিরামের সময় লাগলো। মেয়ে মানুষকে বোঝানোই দায়। অনেকক্ষণ পরে নীরদা কিছু প্রকৃতিস্থ হলো। চোখে মুখে জল দিয়ে আসলো। বলল, তোমার খাওয়া হলো না, আর দুটো ভাত আছে, পেরে নিয়ে আসি তোমার জন্য। না না, থাক থাক, আর খেতে হবে না, শোয়া যাক এখন, রাত হয়েছে, ১২টা কি ১টা হবে হয়তো। শান্তিরামের স্ত্রীর প্রতি মনে মনে বিরক্ত হচ্ছে। একজোড়া বালা না হয় গিয়েছে, তা বলে সে খেতে বসতে এমন কুরুক্ষেত্র কাণ্ড করবে? ছি, এর নাম সংসার? একটু সান্ত্বনার কথা নেই, সহানুভূতি নেই। আচ্ছা, সন্ন্যাসী হয়ে গেলে কেমন হয়? অনেকে তো যায়। সংসার আর ভালো লাগে না। রামকৃষ্ণ পরমহংস ঠিকই বলেছেন, কামিনী কাঞ্চন অসার। তাদেরই গ্রামের পাশে বন্দিপুরের মুখুজ্জে বাড়ির বড় ছেলে রাধাকান্ত বহুদিন আগে সন্ন্যাসী হয়ে গিয়েছিল। এখন কি একটা বেশ বড় গাছের নাম নিয়ে কাশিতে মঠ করে আছে। বহু শিষ্য সেবক, দুধ খায়, ঘি খায়, কোনো কষ্ট নেই। পায়ের ওপর পা তুলে মোহর প্রণামী নেয়, দিব্য আছে। আর সংসার করলে তারও দশা এরকম হতো। কামিনী কাঞ্চন সত্যিই অসার। নীরদাও স্বামীর ওপর বিশেষ সন্তুষ্ট হয়ে উঠল না। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, বালা জোড়াটা একমাত্র সম্বল ছিল, এই তো সংসারের ছিরি। শ্বশুর বাড়ি, তা হইলে ভাবনা থাকতো না। এক কুটো শ্বশুর বাড়ির সোনা কোনোদিনও গায়ে ওঠেনি। কি বিয়েই না দিয়েছিল বাবা। আসল কথা এই যে স্বামী একেবারে অকর্মণ্য। কত পুরুষ মানুষ কত কাজ করে পয়সা রোজগার করছে, গরিব অবস্থা থেকে বড় লোক হচ্ছে, আর তার স্বামী যা ঘরে আছে, যেটুকু ছিল তাও ঘুচিয়ে নিশ্চিন্তে বাড়ি চলে আসলো। বড় লোক হতে সে চায় না, কিন্তু এই দুর্বৎসরের বাজারে ছেলেপিলের মুখে অন্ন দিতে হবে তো। এমন লোকের বিয়ে করা উচিতই হয়নি। বিয়ের শখ আছে, স্ত্রীপুত্র পুষবার ক্ষমতা নেই। শেষ রাত্রে ভয়ানক বৃষ্টি নামল। ফুটো ছাদ দিয়ে নানা স্থানে জল গড়িয়ে পড়তে লাগলো। নীরদা ছেলে মেয়েদের নিয়ে সরিয়ে সরিয়ে বিছানা পাতল। স্বামীর মশারি ভিজে যাচ্ছে দেখে তাকেও ওঠালো। শান্তিরাম কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে উঠে বিছানার উপর বসল। আহ, কি মশারি ভিজছে তো, ওঠো একটু, বৃষ্টি এসেছে বড্ড। নীরদা মশারি খুলে কোণের দিকে গিয়ে আবার খাটাতে লাগলো। শান্তিরাম বিরক্ত মুখে বিছানায় বসেছিল। কেরোসিনের টেমি মৃদু আলোয় নীরদার দিকে চাইল। নীরদা দেখতে যেন বুড়ি হয়ে গিয়েছে এর মধ্যে। বিয়ের পর প্রথম কয়েক বছর কি সুন্দরী না ছিল নীরদা। সে রং, সে চেহারা কয়েক বছরের মধ্যেই যেন ভোজবাজির মতন উড়ে গেল। ঠিক তেমন ভালোবাসাও কি এখনো আছে? সে আকুলি বিকুলি ভাব, না দেখলে বাঁচি না ইত্যাদি? না না, বহুদিন চলে গিয়েছে। নীরদা মশারি খাটাচ্ছে। সামনের কপালখানা মাঠের মতন চওড়া হয়ে গিয়েছে চুল ওঠার দরুন। ময়লা শাড়িখানাতে চেহারা আরও খারাপ দেখাচ্ছে, যেন ভদ্রলোকের ঘরের মেয়েই নয়। ফর্সা একখানা কাপড় পরলে কি হতো? শান্তিরামের মনে স্ত্রীর প্রতি হঠাৎ কেমন অনুকম্পা জাগলো। বেচারি নীরদা, তারই দোষে নীরদা এমন হয়ে গিয়েছে। মেয়ে মানুষ অসহায়, যেমন রাখবে তেমনই থাকবে। পরাও না শান্তিপুর ফরাসডাঙ্গার জরিপার শাড়ি, চড়াও না মোটর গাড়িতে। এমন চড়বে যখন, সাজসজ্জাও করবে তখন। ওর দোষ কি? না, কাল সকালে উঠে কোনো একটা চেষ্টা চরিত্র দেখতেই হবে। নীরদা বলল, পান দেব? পান খাবে? না, 1 গ্লাস জল দাও বরং। তামাকের পাত্রটা কোথায় রেখেছ? টিকেগুলোতে জল না পড়ে। তামাক খাবে নাকি? সাজবো? থাক, তুমি জল দাও, তামাক আমি সাজছি। তামাক টানতে টানতে শান্তিরাম বলল, এখানে আর দেনা কত রয়েছে? তা 15-16 টাকা কেষ্টর দোকানে বাকি আছে।
রোজ তাগাদা করে। বলেছিলাম পুজোর সময় বাড়ি এলে একেবারে নিয়ে নিও। কান্নায় বুঝে এলো নীরদার গলা। 15-16 টাকা এত ধার জমলো কি করে? নীরদা একবার একটু ঝাঁঝের সঙ্গে বলল, জমবে না? জমবে আর কি করে? 4 মাস যে বাড়িতে উপর হাত করনি সে কথা কি মনে আছে? চালাচ্ছি কি করে আমি? তবুও আমার কথায় চাল ধার দেয়, নইলে পাড়ায় ধার দেওয়া সব দোকান ধার দেওয়া বন্ধ করে দিয়েছে। এই কথাটিতে শান্তিরামের দুর্ভাবনা আবার বাড়ল। 1 টাকা যার কাছে একটা মোহর, বর্তমানে তার মুদির দোকানে 15-16 টাকা বাকি। না, শোধ করলে অবশ্যই চলে এবং চলতো, কিন্তু বর্তমানের অসহায় অবস্থায় দোকান থেকে ধারে জিনিসপত্র না নিলে তো চলবে না, এবং নিতে গেলেও পূর্বের দেনার কিছু অংশ তো শোধ করতে হবে। নীরদা বলল, শুয়ে পড়ো এখন, ভেবে আর কি হবে, যা হবার তা হবে। নীরদার এই কথাটা আবার শান্তিরামের বেশ লাগলো। নীরদার মনে ভালোবাসা আছে, দুঃখ হোক কষ্ট হোক, নীরদার মুখখানা দেখলে তবু যেন অনেকটা শান্তি লাগে। নীরদা বলল, ওগো শোনো, তোমাদের গায়ে পশুপতি মুখুজ্জে কে ছিল না, পুকুর ধারে ওই যে বড় দোতলা বাড়িটা, ও তো আমার বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত পড়েই আছে ওভাবে। ওই বাড়িতে লোক এসেছে, আজ পুকুরের ঘাটে গিয়ে দেখি গাড়ি করে নামলো একজন ছোকরা, এক 16-17 বছরের মেয়ে, এক বুড়ি, বোধহয় ওদের মা। মেয়েটা আইবুড়ো, বেশ দেখতে। ওরা পশ্চিমে থাকতো না? শান্তিরাম বলল, পশুপতিদার বাড়ি? তা হবে, পশুপতিদা তো মারা গিয়েছেন আজ 7-8 বছর। তার ছেলে শুনেছি ইঞ্জিনিয়ার। এতকাল পরে দেশের কথা মনে পড়েছে বোধহয়। লখনৌ না কানপুর কোথায় যেন থাকে। কোনো জন্মে তো আসতে দেখিনি। বাড়িটা তো ভাঙাচোরা, থাকবে কি করে ও বাড়িতে? বলে নীরদা। পরদিন সকালে শান্তিরাম বাইরের ঘরে বসে আছে। এমন সময় 25-26 বছরের এক সুদর্শন যুবক এসে তাকে প্রণাম করে বলল, কাকা, চিনতে পারেন? শান্তিরাম বুঝল এটি পশুপতি মুখুজ্জের ছেলে, যার কথা কাল রাত্রে হচ্ছিল। বলল, এসো বাবা এসো, তোমার খুড়িমা বলছিলেন তোমরা নাকি কাল এসেছ। তোমার বাবার সঙ্গে আমার যথেষ্ট, আহা, পুণ্যাত্মা লোক ছিলেন, তোমাদের রেখে স্বর্গে চলে গেলেন। বসো বাবা বসো। বৌদিও এসেছেন নাকি? না, মায়ের শরীর ভালো না। সঙ্গে এসেছেন আমার এক সম্পর্কের মাসিমা। আমি কখনো গায়ে আসিনি, কাউকে চিনি নে, সকলের সঙ্গে আলাপ করে বেড়াচ্ছি। দেখুন, এই বাপ ঠাকুরদার দেশ, অথচ কাউকে চিনি নে। বাড়িটা নষ্ট হয়ে গিয়েছে একেবারে। কাল সারা রাত্রির বিছানায় জল পড়েছে। সঙ্গে আমার বোন আছে, ওকেও নিয়ে এলাম, এবার ম্যাট্রিক দেবে। কলকাতায় মামার বাড়ি থেকে পড়ে। বেশ বেশ, খুব ভালো বাবা, যাবে আসবে বই কি। তোমরা গাঁয়ের রত্ন, না এলে গেলে কি হয়? দেখেছো তো গাঁয়ের অবস্থা। এমন সোনার চাঁদ ছেলে সব থাকতে আমরা কি কষ্টটাই না পাচ্ছি দেখো গাঁয়ে। তোমার নামটি কি বাবা? যুবক বলল, আগে আমার নাম সুশান্ত, আমার বোনের নাম চিন্ময়ী, চিনু বলে ডাকে। আপনার কাছে যে জন্যে এলাম তা বলি। বাবা আমাদের হাতে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন ঠাকুরদাদার নামে গাঁয়ে একটা পুকুর কেটে প্রতিষ্ঠা করার জন্যে। আজ 7 বছর বাবা মারা গিয়েছেন, কিন্তু নানা কারণে আমার গায়ে আসা হয়নি। তাই এবার ভাবলাম যা বই কাজটা সেরে আসি। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে ও তো একেবারে মজা, ভাবছি ওটাকে কাটাবো, পাড়ার লোকের জল খাওয়ার সুবিধা হবে। তাহলে তাহলে তাও পুকুরে আপনার অংশ আছে শুনলাম। আমি অন্য সব অংশীদারের কাছে গিয়েছিলাম, তারা সব রাজি হয়েছেন। এখন আপনি যদি, আমি অবশ্যই ন্যায্য দাম যা হয় তা দেব, সকলকেই দেব। শান্তিরাম বলল, এ আর কি বাবা, খুব ভালো কথা। তোমার খুড়িমার সঙ্গে একবার পরামর্শ করে ওবেলা কি কাল আমি তোমাকে জানাবো। যুবক চলে গেল। শান্তিরাম স্ত্রীকে ডেকে বলল, শোনো শোনো নীরদা, এক্কেবারে অকুল ভাবছিলাম, একটা কুল দেখা দিয়েছে। তারপর পুকুরের ব্যাপারটা বর্ণনা করে বলল, মজা ইঁদো পুকুর পড়ে আছে শ্যাওলা হয়ে, এতে তো কিছু হবে না। যা পাও 25 টাকাও তো দেবে, ভগবান জুটিয়ে দিয়েছে। ভালোই ভালোই চুকে গেলে 5 পয়সার হরিণ লুট দিও।
দুপুরের পর পশুপতি মুখুজ্জের মেয়েটি শান্তিরামের বাড়ি বেড়াতে আসলো। নীরদাকে প্রণাম করে বলল, কাকিমা, আপনার সঙ্গে আলাপ করতে এলাম। নীরদা কাঁথা সেলাই করছিল। তাড়াতাড়ি উঠে মেয়েটির চিবুক ছুঁয়ে আদর করে বলল, এসো মা, এসো এসো, বসো। গরিব কাকার বাড়ি, তোমায় মা বসাই কোথায়? এ আসনখানাতেই বসো মা। দুজনে বেশ ভাবসাব খুব শীঘ্রই হয়ে গেল। মেয়েটি বেশ সুন্দরী, সারা দেহে একটা গতির হিল্লোল, ছিপছিপে গড়ন, মাথায় একরাশ চুল, একটু নাবিয়ে এলো খোপা বাঁধা, সাদাসিধে ধরনের শাড়ি ব্লাউজ পরনে, হাসি ছাড়া যেন কথা বলতে পারে না মেয়েটি। নীরদা বলল, তোমার দাদা এসেছিল ওবেলা তোমার কাকার সঙ্গে দেখা করতে। শুনলাম বড় ভালো ছেলেটি। তুমি স্কুলে পড়ো শুনলাম। কি পড়ো মা? ক্লাস 10-এ পড়ি, এবার ম্যাট্রিক দেব, বলল মেয়েটি। তোমার মা এলেন না কেন? কখনো দেখিনি তাকে। তার শরীর ভালো না, বিছানা থেকে উঠলে মাথা ঘোরে, কোথাও বেরুতে পারে না। আহা হা হা, তো তার দেখাশোনা কে করে? তোমার দাদার বিয়ে হয়েছে? না, দাদা তো বিয়ে করবে না এখন, দেশ সেবা করবে। যারা লেখাপড়া জানে না তাদের লেখাপড়া শেখাবে, এসব দিকেই এখন মন। দেশের কাজ করবে বলে পাগল দাদা, অন্য ধরনের মানুষ যে দাদা। দাদার কথা বলার সময় মেয়েটির চোখে দৃষ্টি, স্নেহ ও শ্রদ্ধার নম্র হয়ে উঠল। ক্ষণে ক্ষণে তার মুখের চেহারা যেন বদলে যাচ্ছে, ভারী জীবন্ত চোখ মুখ। এসব পাড়াগায়ে নীরদা কখনো এমন মেয়ে দেখেনি। অনেকক্ষণ বসে এসব ওসব গল্প করার পর মেয়েটা যখন উঠতে চাইল, নীরদা বলল, চিনুমা, গরিব কাকিমার বাড়ি এসেছ, যদি কিছু না খেয়ে যাও। আমার তো ভালো লাগবে না মা, আমি একটু হালুয়া করে আনি। চিনু বলল, মুড়ি নেই কাকিমা? মুড়ি খেতে আমি বড় ভালোবাসি। নীরদা তাড়াতাড়ি মুড়ি মেখে আনলো চিনুর জন্য। তুমি কি মুড়ি খেতে পারবে মা? আমি সেই ভেবেই তোমার জন্যে নিয়ে আসিনি, তুমি নিজে যখন মুখে বললে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল আর পয়সা নাই। চিনু যদি আর 2 দিন পর আসতো, তার মুড়িও শেষ হয়ে যেত, ওই মুড়ি কেনারও পয়সা থাকতো না। মান সম্ভ্রম কি করে বজায় থাকতো কি জানি। যে সংসারে পুরুষ মানুষ অমন অকর্মণ্য, সে সংসারে কি হবে। চিনু সেদিন গেল। পরদিন সকালে আবার আসলো, প্রায় ঘন্টা 2 নীরদার সঙ্গে কাটিয়ে গেল। ভারী অমায়িক মেয়ে। এদিন সংসারে যত তরকারি সব বঁটি পেতে বসে বসে কেটে দিতে লাগলো। নীরদার কোনো বারণই শুনল না। পাড়ার অন্য সকলের বাড়িতে চিনু তত যায় না যত এখানে আসে। নীরদাকে তার কি যে ভালো লাগলো সেই জানে। দিনে অন্তত 2 বার তার এখানে আসা চাই। নীরদারও তাকে বেশ ভালো লাগে। দিন 10-12 পর একদিন শান্তিরাম স্ত্রীকে বলল, শুনছো, আমার অংশের দাম ধার্য হয়েছে 32 টাকা। আশা করিনি এত হবে, তা সবাই যে দর নিয়েছে আমিও তাই নিলাম। নীরদা অবাক হয়ে বলল, সে কি গো, ওই এক মজা ডোবা 32 টাকা করে অংশ হয়েছে? 6 অংশের জন্য সুশান্তকে 200 টাকা দিতে হবে? তা হবে বই কি, ঠাকুরদাদার নামে পুকুর প্রতিষ্ঠে করবার গরজ আছে, টাকা খরচ করবে না? নীরদা গম্ভীর মুখে বলল, একটা কথা বলি শোনো, তুমি ও টাকা নিতে পারবে না, ছেড়ে দাও অমনি। শান্তিরাম অবাক হয়ে বলল, এমনি ছেড়ে দেবো? কেন, বেশ তো তুমি। নীরদা বলল, চিনু আমাকে বড় ভালোবাসে, এখানে ছাড়া সে কোথাও যায় না, কোথাও আসে না। 2টো চাল ভাজা দিই, তাই হাসি মুখে বসে বসে খায়। মেয়ের মতো মায়া হয়েছে ওর ওপর। ওদের কাছ থেকে তুমি ওই ডোবা বেচে টাকা নিতে পারবে না গো। আর যে টাকা নাও নাও, ওদের থেকে নিও না, আমি তোমায় অনুরোধ করছি। তবে চলবে কি করে শুনি, বলে শান্তিরাম। এ টাকা ছাড়লে কিসে থেকে কি হবে বলো তো নীরদা? তা যাই হোক, ওরা বড় মানুষ বটে, কিন্তু গায়ে সবাই ওদের ঠকিয়ে নিচ্ছে ছেলে মানুষ পেয়ে। তা বলে তুমি তা নিতে পারবে না। এতে আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। তুমি নিলে আমি কিন্তু অনর্থ বাঁধাবো, বলে দিলুম, এই যা, বলে নীরদা। স্ত্রীকে শান্তিরাম ভয় করত, কাজেই অন্য শরিকেরা ডোবার অংশের দাম কড়াই গন্ডায় বুঝে পেল
শান্তিরাম কিছুতেই টাকা নিল না। সুশান্তকে বলল, পশুপতি দাদার ইচ্ছে তার বাবার নামে পুকুর হবে, আমি তাতে টাকা নিতে পারবো না, এমনি লিখে দিচ্ছি আমার অংশ, ও অনুরোধ করো না বাবা। রাত্রে সে স্ত্রীকে বলল, কথায় বলে স্ত্রী বুদ্ধি, তুমি টাকা নিতে দিলে না, এখন করো উপোস। 32 টাকায় 2 মাস কেটে তো যেত। এখন আমি কোথা থেকে কি করি বলো তো? এই পুজো আসছে সামনে, অন্তত ওদের কাপড় কিনে দিতে পারতাম তো। নীরদা বলল, ফাঁকি দিয়ে টাকা আদায় করে সে টাকায় আমার ছেলে মেয়ে কাপড় কিনতে হবে? ওরা কাপড় এবার না হয় নাই পড়ল। যেমন চিনু তেমনি ওর দাদা, ওরা যে ছেলে মানুষ, ওদের কাছ থেকে দম দিয়ে অনেক যে টাকা আদায় করে কদিন খাবে। বেশ করেছ তুমি ছেড়ে দিয়েছ। টাকাটা হাতছাড়া হওয়াতে শান্তিরাম দুঃখিত হলো বটে, কিন্তু স্ত্রীর এই নূতন মূর্তি তার কাছে বেশ ভালো লাগলো। সোনার বালার শোকে স্ত্রীর যে মূর্তি দেখেছিল, এটা যেন একেবারে তার বিপরীত। নীরদা, না সে বেশ লোক। নীরদাকে ডেকে শান্তিরাম বলল, শোনো, ওপাড়ার মহেশ দাদা তো আরেক শরিক, আমায় ডেকে পরশু বলছে, হ্যাঁ তোমরা নাকি 32 টাকা করে অংশ ধার্য করেছ, আমি আমার অংশ 50 টাকার কমে দেব না। ওদের গরজ পড়েছে, বড় লোক যা চাইবে তাই দিতে হবে। ও খাস ব্রহ্মোত্তর, ছাড়বো কেন অত সহজে? সত্যি যা বলেছ, সুশান্তকে ভালো মানুষ পেয়ে ওরা দাম দিয়ে বেশি টাকা আদায় করছে। করে থাকে করুক, যার ধর্ম আছে তার কাছে। ও টাকা কদিন খেতে? ও কথা বাদ দাও তো। পুকুর কাটিয়ে দেবে ওরা এক গাদা টাকা খরচা করে, কিন্তু জল খাবে পাড়ার 5 জনেই তো। ওরা সেই পশ্চিম থেকে কিছু পুকুরের জল খেতে আসছে না, আমাদের সুবিধের জন্যই তো ওরা করে দিচ্ছে। চিনু বলেছিল, ওর দাদা পরের কাজে দেশের কাজে বড় মন দিয়েছে, ছেলেটি বেশ। পুজোর দিন কয়েক বাকি। সুশান্ত সন্ধ্যার সময় শান্তিরামের বাড়ি আসলো। বলল, আমরা কাল চলে যাচ্ছি পশ্চিমে, আমার ছুটি ফুরিয়ে এসেছে। আপনার উপর একটা ভার দিয়ে যেতে চাই কাকা। পুকুর কাটানোর ভারটা আপনি নিন, গায়ের মধ্যে আপনি অনেস্ট লোক দেখলুম। চিনুর মুখে আপনাদের সব কথাই আমি শুনেছি। আমার একটা প্রস্তাব আছে, যদি কিছু মনে না করেন বলি। আমি এই পুকুর কাটানোর আর আমাদের জমিজমা বাড়িঘর এখানে যা আছে তা দেখাশোনা করার জন্য মাসে আপনাকে 15 টাকা করে দেব। পুকুর কাটানো হয়ে গেলে আমাদের বাড়িটা মেরামত করার ভারও আপনারই থাকবে। আমি টাকা পাঠিয়ে দিয়েই খালাস হব। মাঘ মাসের দিকে মাকে নিয়ে এসে পুকুর প্রতিষ্ঠা করে যাব। বলুন কাকা, এতে আপনি রাজি আছেন তো? রাজি না হলে ছাড়ছি না আপনাকে, গাঁয়ের আর লোক নেই, আর আমাদের যাওয়ার আগে আপনার 2 মাসের টাকা দিয়ে যাব, কেননা পুজো আসছে, খরচপত্র তো আছে। পুকুর কাটার দরুনও আপনার হাতে এখন আমি 100 টাকা দিয়ে যেতে চাই। আপনাকে সকলে গাঁয়ে বলে হোটেলওয়ালা বামুন, কিন্তু আপনি তো দেখছি খাঁটি লোক। শান্তিরামের মাথা ঘুরে গেল। ছোকরা আরও সব যে কি কি বলে গেল, শান্তিরামের মাথার মধ্যে কিছুই ঢুকলো না। সুশান্ত চলে গেলে তাড়াতাড়ি বাড়ির ভেতর গিয়ে স্ত্রীকে ডেকে বলল, ওগো কোথায় গেলে, শুনছো? নীরদা, নীরদা শোনো। নীরদা সব শুনে হাসি মুখে বলল, স্ত্রী বুদ্ধি বলছিলে যে, আমার বুদ্ধি নিয়ে একটু চলো, বুঝলে? অপূর্ব সুন্দর গল্প শান্তিরাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানেই শেষ হলো। গল্পর মূল বক্তব্য এটা, সৎভাবে থাকলে নিজের অভাব অনটনের মধ্যেও যদি সততা বজায় রেখে চলা যায়, শেষমেশ জয়ের হাসিটা কিন্তু সেই হাসে, তাই না? আপনার কি মনে হয়? ভালো লাগলো কি গল্পটি শুনতে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একান্ত অনুরোধ রইল পাশে থাকার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সঙ্গে রাখবেন, আর অবশ্যই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।